রহমানির রহিম। আজকে পর্ব হচ্ছে দণ্ডবিধি আইন 1860 সালের পেনাল কোড বা দণ্ডবিধি বা শাস্তির আইন। এই পেনাল কোড, দণ্ডবিধি বা শাস্তির আইন, এতে অধ্যায় আছে হল 23টে, এর ধারা আছে 1 থেকে 511টা। এর অধ্যায় আছে 23টে, ধারা আছে 1 থেকে 511টা। তো এই তুমি দোস্ত ভিডিও মুড অন করো। তা ধারা আছে কয়টা? ধারা আছে 1 থেকে 511টা। আর আমরা এর মধ্যে পর্ব হচ্ছে 250 ধারা। দণ্ডবিধি আইন অল্প কথায় উত্তর, গণিতের মতো নাম্বার। দণ্ডবিধি, সাক্ষ্য আইন আর হচ্ছে মাইনর অ্যাক্ট, একটার থেকে একটার উত্তর, এগুলো সহজ হয়। আর অন্যান্য যেমন পিআরবি, ফৌজদারি কিন্তু অনেকগুলো লেখা লাগে, তারপরে নাম্বার। যাক, তাহলে দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন, এর অধ্যায় হচ্ছে 23টে, এর ধারা আছে 1 থেকে 511টা। আমরা হচ্ছে পর্ব 250 ধারা। 250 ধারার মধ্যে আমরা 250 কম বেশি হতে পারে, 250-র মতো ধারা পেনাল কোডের থেকে আলোচনা করব। আজকের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে এক থেকে শুরু করে 75 পর্যন্ত আলোচনা করব। 75-এর মধ্যে সীমিত কিছু দ্বারা আলোচনা করব, বাকিগুলা বাদ। আবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, নাই বললেই চলে। তাও এগুলো আমাদের জানা দরকার। তাই জানা দরকার, জানা থাকলে সামনের ক্লাসগুলো সহজ হয়। যেমন আমাদের সংজ্ঞাগুলো আছে, কেউ সংজ্ঞা হুবহু মুখস্থ করবেন না, খালি বুঝবেন। সংজ্ঞা হুবহু মুখস্থ করবেন না, বোঝার জিনিস। আর 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 হচ্ছে পার্থক্য আমি বলে দেবানে, পড়া শেষ হলেই। পার্থক্য মুখস্থ করার কিছু নাই, পড়ার কিছু নাই, খালি বোঝার জিনিস। এই দুটো জিনিস থেকে দায়ভার আমার, আমি এর দায়ভার নিলাম। আপনাদের কিভাবে পড়বেন বুঝবেন বলে দেবো ইনশাল্লাহ। তাহলে 1 হচ্ছে শিরোনাম। দণ্ডবিধি আইনের অধ্যায় 1, অধ্যায় 1 হচ্ছে অধ্যায় 1 ধারা 1 হচ্ছে শিরোনাম। শিরোনাম হচ্ছে কি? শিরোনাম বা কার্যকারী সীমা। এই আইনের শিরোনাম 1 হচ্ছে তার কার্যকারী সীমা কোথায়? এর নাম হচ্ছে দণ্ডবিধি নামে অভিহিত হইবে, ইহা সমগ্র বাংলাদেশে কার্যকারী হবে। দণ্ডবিধি আইন বা পেনাল কোড কি নামে অভিহিত হবে? দণ্ডবিধি নামে অভিহিত হবে। অনেকে বলবে শাস্তির দ্বারা, অনেকে বলবে পেনাল কোড, অনেকে বলবে দণ্ডবিধি, পেনাল কোড বা শাস্তির দ্বারা। তাহলে এর শিরোনাম হচ্ছে দণ্ডবিধি নামে অভিহিত হবে, এরা সমগ্র বাংলাদেশে বলবৎ আছে। দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশে কার্যকারী বা বলবৎ আছে। 2টি এমসিকিউ। এটা দণ্ডবিধি নামে অভিহিত হবে, এটা সমগ্র বাংলাদেশে কার্যকারী হবে। মুখস্থ করার দরকার নেই, খালি মনে থাকবেন। আজ বললাম, দেখেন মনে থাকবেন ইনশাল্লাহ। 2 ধারা 2 দণ্ডবিধি আইনের ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি। বাংলাদেশের অভ্যন্তরে মানে বাংলাদেশের ভিতরে যে অপরাধ সংগঠিত হয়, বাংলাদেশের ভিতরে যে অপরাধ সংগঠিত হয় তার শাস্তি। বাংলাদেশের ভিতরে যে অপরাধ সংগঠিত হয় তার শাস্তি। তার শাস্তিটা কিরকম? যদি কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সীমানা যেমন আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে যা আইনের শাস্তিযোগ্য, তার বিচার, তার শাস্তি এই দণ্ডবিধি আইনের 2 ধারায় দেওয়া যাবে। বলছে 2 ধারায় তার বিচার শাস্তি দেওয়া যাবে। বাংলাদেশের অভ্যন্তরে মানে বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তার শাস্তি এই দণ্ডবিধির 2 ধারায় দেওয়া যাবে। এখন এই 2 ধারাটা কেমন? যদি চুরি করে তাহলে চুরির শাস্তি হবে, যদি ধর্ষণ করে ধর্ষণের, ডাকাতি করলে ডাকাতি, ব্যভিচার করলে ব্যভিচার, প্রতারণা করলে প্রতারণা। এই যে অপরাধগুলোর শাস্তি দেবে, এই অপরাধগুলো বাংলাদেশেই করেছে, করার পরে বাংলাদেশের অভ্যন্তরে করেছে, তার শাস্তি বলছে 2 ধারা, বলছে শাস্তি তাদের দেওয়া যাবে 2 ধারা। এবং ওই ধারাগুলো অপরাধের শাস্তি হবে, কিন্তু 2 ধারা তার এখানে সিগন্যাল দিচ্ছে, আপনি যদি অভ্যন্তরে অপরাধ করেন 2 ধারার মধ্যে ওই যে অপরাধ করবেন স্ব অপরাধের শাস্তি এই বাংলাদেশ দণ্ডবিধির, বাংলাদেশের অভ্যন্তর অপরাধের শাস্তি তার দেওয়া যাবে এই বাংলাদেশের ভিতরে অপরাধ করলে। এখন 3 ধারায় কি বলছে? বাংলাদেশের বাইরে সংগঠিত, বাংলাদেশের বাইরে, এখন আর বাংলাদেশের ভিতরে নাই, কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের শাস্তি। শিরোনামটা কি? বাংলাদেশের বাইরে সংগঠিত, বাংলাদেশের বাইরে সংগঠিত, কিন্তু বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু
আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে শাস্তিযোগ্য অপরাধের শাস্তি। এটা কিরকম? বাংলাদেশের বাইরে যদি কোনো নাগরিক বিদেশে আছে, বাংলাদেশের বাইরে বলতে বাংলাদেশ ব্যতীত ভারত, মিয়ানমার, চীন, জাপান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি বাংলাদেশের কোনো নাগরিক এমন কোনো অপরাধ করছে যে অপরাধ উক্ত দেশে, যে দেশে সে বসবাস করতেছে সে দেশে অপরাধ করলে অপরাধ না, সেই কাজটা করলে অপরাধ না। যেমন আমেরিকা, কানাডা, কানাডায় সমকামিতা বৈধ আছে। আমার বাঙালি যদি ওই বিদেশে বসে আমেরিকা বা কানাডায় বসে সমকামিতা করে, তাহলে বাংলাদেশে এই কাজটা হলো আইন বিরোধী কাজ, দণ্ডনীয়, শাস্তিযোগ্য। তার বিচার এই বাংলার মাটিতে হবে। তিনি যতই বিদেশের মাটিতে করুক, তার বিচার এই বাংলাতে করা যাবে। যেমন সিআরপিসির 188 অতিরাষ্ট্রিক আমরা পড়ছিলাম, বিদেশে বসে যদি কোনো লোক অপরাধ করে তার শাস্তি এই বাংলাদেশের সীমানায় বিচারযোগ্য এবং এই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। তিনি যে অপরাধ করবেন বিদেশের মাটিতে বসে, সে দেশে যদি তার অপরাধ না হয়, সেই অপরাধ যদি বাংলাদেশে থাকে বাংলাদেশে করা যাবে। 3, তাহলে একটা বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে সংগঠিত অপরাধ, আর একটা হচ্ছে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ, কিন্তু ওই বিদেশে সেই কাজটা অপরাধ না, সেই অপরাধ বাংলাদেশে যদি করে, ওই বিদেশে বসেও করে, তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? বিদেশে বসে সমকামিতা করলাম, আমেরিকা সরকার ধরলো না, কিন্তু বাংলা তাকে ছাড়িয়ে দেবে না, বাংলা তাকে বিচার করবে, বাংলাতে বিচার করার যোগ্য, বিচার করা যাবে। এই কথাটাই বলছে। ভারতে বসে মদ পান করলেন বা অন্য একটা কাজ, অশ্লীল কাজ করলেন, মানব পাচার করলেন, হয়তো ভারতে বৈধ থাকতে পারে, কিন্তু আমার বাংলাতে বৈধ নাই, এই বাংলাতে আসলে আপনার বিচার করা যাবে। এবং 4 ধারার অতিরাষ্ট্রিক, রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রতিনিধির আওতায় সম্প্রসারণ। রাষ্ট্র সীমানার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে বা রাষ্ট্র সীমানার, এটাকে অতিরাষ্ট্রিক বলা হয়। রাষ্ট্র সীমানার বাইরে যদি অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশে কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোন স্থানে সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর বাংলা বলতেছি, যেখানেই থাকুক না কেন, বাংলাদেশের রিস্ট্রিকৃত সাগর পথে চলে জাহাজ, আকাশ পথে চলে বিমান, সাগর পথে চলে জাহাজ, আকাশ পথে চলে বিমান। এছাড়াও যদি বাংলাদেশের রেল ইন্ডিয়াতে চলে যায়, এই রেল, এই বিমান, এই জাহাজে যদি কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক, বিদেশি নাগরিকও যদি হয়, বাংলাদেশি বিমান, বাংলাদেশি জাহাজ, বাংলাদেশি রেলে যদি কোনো অপরাধ সংগঠন করে ফেলে, তিনি বাংলাদেশে অপরাধ করেছেন বলেই গণ্য হবে। কথাটা সুন্দর না? বলছে 4 ধারায় বলছে রাষ্ট্র সীমানার বাইরে অপরাধ হয়েছে। বিমান যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরতে বাংলাদেশি বিমান উড্ডয়ন করে, তিনি আমেরিকা, কানাডার উদ্দেশ্যে যাচ্ছেন, হয়তো চীনের উপরে আছেন, সেই সময় কোনো নাগরিক, বাংলাদেশি হোক আর বিদেশি হোক, তিনি কি করছেন? অপরাধ সংগঠন করছেন। তিনি কোনো অপরাধ করে হয়েছেন, তার অপরাধে বাংলার জমিনে হয়েছে বলেই গণ্য করা হবে। এছাড়াও যদি বাংলাদেশের জাহাজে বসে সাগর দিয়ে আটলান্টিক পার হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাহাজ, তিনি অপরাধ করছেন কিসে? বাংলাদেশের জাহাজে বসে, তার বিচার এই বাংলার জমিনে হবে। এবং ওই জাহাজ সিঙ্গাপুর সীমানায় থাকলে সিঙ্গাপুর সরকার যদি বিচার করে, তিনিও বিচার করতে পারবেন, কিন্তু বাংলাদেশেও বিচার করা যাবে, বিচারে কোনো বাধা নাই। এটাকে অতিরাষ্ট্রিক বলা হয়, অতিরাষ্ট্রিক। তাহলে 1 পড়লাম হচ্ছে কার্যকারী সীমা, 2 হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তার বিচার এই দণ্ডবিধির 2 ধারায় বলছে, তার বিচার করা যাবে। তিনি যে অপরাধ করবেন স্ব বিচার স্ব ধারায় করা যাবে। তিনি বলছেন বাংলাদেশি নাগরিক বিদেশে বসে যদি কোনো অপরাধ করে, বাংলাদেশি নাগরিক বিদেশে, কোন দেশের নাগরিক? বাংলাদেশি নাগরিক বিদেশে অপরাধ করছে, যে অপরাধের বিচার বাংলাদেশে করা যায়, কিন্তু বিদেশে ওই অপরাধে কোনো শাস্তি নাই, বিদেশে ওই কাজটা করলেই কোনো অপরাধ হয় না, সেই কাজও যদি আপনি করেন, তার বিচার দণ্ডবিধি আইনের 3 ধারায় বলছে বাংলাদেশে করা যাবে। আর 4 ধারায় কি বলছে? অতিরাষ্ট্রিক। বাংলাদেশি কোনো জাহাজ, বাংলাদেশি কোনো বিমান, বাংলাদেশি রেল যদি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান অতিক্রম করে, ওই জাহাজ, ওই বিমান, তারপরে বাংলাদেশে কোনো দূতাবাস আছে,
বাংলাদেশে কোনো দূতাবাস যে বিদেশে আছে ওই সীমানার মধ্যেও যদি আপনি কোনো অপরাধ করে বসেন, এই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। আপনি বাংলাদেশি হন এবং বিদেশি হন, বিদেশি নাগরিকও যদি হয়, বাংলা এমসিকিউ খেয়াল রাখবেন, বিদেশি নাগরিককে কখন বাংলাদেশে বিচার করা যাবে? বিদেশি নাগরিককে বাংলাদেশে বিচার করা যাবে তিনি যদি বাংলাদেশে বসে অপরাধ করেন, তিনি যদি বাংলাদেশে কোনো জাহাজ, কোনো বিমান, কোনো রেল যা বিদেশে অতিক্রম করে চলে যাচ্ছিল অন দা ওয়ে, সেখানে তিনি অপরাধ করেন ওই পরিবহনের মধ্যে, তার বিচার এই বাংলাদেশে করা যাবে। এতটুকুই। 5 ধারা, এই আইন কতিপয় আইনকে ক্ষুণ্ণ করবে না। এই আইন কতিপয় আইনকে ক্ষুণ্ণ করবে না। এইটা হচ্ছে এক আইন আরেক আইনের প্রতি সম্মান প্রদর্শন করে। এক আইন আরেক আইন। এই দণ্ডবিধি আইন কিন্তু মূল আইন। এই দণ্ডবিধি আইন থেকে নারী শিশু, এই দণ্ডবিধি আইন থেকেই বিভিন্ন আইনের সৃষ্টি হয়। এই দণ্ডবিধি আইনের থেকে বিভিন্ন আইনের মানব পাচার বা শিশু যত আইন আছে এখান থেকেই ওই আইনগুলোর সৃষ্টি হয়। তাই দণ্ডবিধি আইনকে মূল আইন বলা হয়। তাহলে এই আইন অন্য কোনো আইনকে ক্ষুণ্ণ করবে না। যদি কোনো ব্যক্তি সরকারি চাকরিতে নিয়োজিত সরকারি কর্মচারী, সৈনিক, নাবিক, বৈমানিক, সেনানো বিমান বিদ্রোহ হয় বা কোনো অপরাধ করে, কোনো সরকারি কর্মচারী, সামরিক বাহিনীর কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, তাদের বিচার যদি স্ব আইনি হয়, পুলিশ করলে পুলিশের আইনি হলো, সামরিক বাহিনী করলে সামরিক বাহিনীর আইনি হলো, স্কুলের প্রাইমারি শিক্ষক যদি অপরাধ করে তার যে রুল আছে সেই রুলে যদি তার শাস্তি দেওয়া হয়, দণ্ডবিধি আইন বলছে এই আইন কোনো বাধা সৃষ্টি করবে না, এই আইন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আপনি যদি ওই আইনি এক আইনি অপরাধের বিচার করলে আর এক আইন তার বাধা সৃষ্টি করবে না, এতটুকু বলছে। তাহলে এক আইন অন্য আইনকে ক্ষুণ্ণ করে না। এক আইনি অপরাধের বিচার করলে অপর আইন তার বাধা সৃষ্টি করে না। এইটা হচ্ছে দণ্ডবিধি আইনের 5 ধারা। তারপরে 6 ধারা বলছে কি, অধ্যায় 2 সাধারণ ব্যাখ্যাসমূহ দণ্ডবিধি আইনের 6 ধারা সাধারণ ব্যাখ্যাসমূহ। এই সংজ্ঞা বা ব্যতিক্রম সমূহ, এই আইনের যে সংজ্ঞা বা ব্যতিক্রম সমূহ আছে, আমরা দণ্ডবিধি আইন পড়ব, এর ভিতরে সংজ্ঞা এবং ব্যতিক্রম হবে। কিছুক্ষণ আগে কিন্তু পড়ছি 2 আর 3 ধারায় পড়ছি কি, এই অপরাধের বিচার যদি বাংলাদেশে করে তাহলে বাংলাদেশে তার শাস্তি হয়। তিনি পড়ছি কি, বিদেশে করলে বাংলাদেশে শাস্তি হয়। 6 কি বলছে, এই আইনের যে সংজ্ঞা আছে এবং সাধারণ ব্যতিক্রম সমূহ আছে, এই সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে, এগুলো সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে। 6 ধারা বলছে যে সংজ্ঞা এবং সাধারণ ব্যতিক্রমের ভিতরে যে পাবেন এগুলো সংজ্ঞা বা সাধারণ ব্যতিক্রম হিসাবেই গণ্য হবে। এটা 6 ধারায় আপনাকে বলে গেছে। এইগুলো কঠিন না, এগুলো হলো বোঝার জিনিস, এখান থেকে প্রশ্ন আসবে না। এরপরে পর্ব সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আমি শর্টে বলবো, যেটা একটু গভীর বলার সেটা গভীর বলবো, 75 পর্যন্ত যাব। আর এগুলো নিয়ে মাথা চিন্তা করবেন না। 76 থেকে একটা ধারা বাদ যাবে না। 76 থেকে 120 খ পর্যন্ত একটা ধারা বাদ যাবে না। এক ধারা 3 থেকে 5 মিনিট করে আলোচনা করব ইনশাল্লাহ। ওখানে প্রশ্ন সহ আলোচনা করব। আর এইগুলো শুধু বোঝার জন্য অল্প করে। এরপরে আছে 8 বলছে লিঙ্গ বলতে দণ্ডবিধি আইনের লিঙ্গ বলতে এখানে নারী আর পুরুষকে বোঝাইছে। সমস্ত নারী এবং পুরুষ, স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ। আমরা সবাই ম্যাট্রিক পাস পড়েছিলাম। লিঙ্গ কয় প্রকার জানেন? বচন 9 ধারা, বচন এক বচন, বহু বচন, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, একাধিক ব্যক্তি, এরকম বচন। পুরুষ মহিলা বলতে সমস্ত নরনারীকেই বোঝায়। 10 ধারা আছে পুরুষ মহিলা, এটা কিরকম? সমস্ত নরনারীকেই বোঝায়। নরনারী যা আছে, ইসলা সম্প্রদায় থাকলে তাদেরও নারী পুরুষ আছে, তাহলে আছে সমস্ত নরনারীকেই বুঝাবে। ব্যক্তি বলতে কোম্পানিকে, কোনো কোম্পানিকেও বোঝায় বা কোনো গোষ্ঠী সম্প্রদায় কেউ বোঝায়, গোষ্ঠী সংস্থা কেউ বোঝায়। তাহলে কোনো কোম্পানিকেও বোঝায়, কোনো সমিতিকে বোঝায়, কোনো ব্যক্তি কেউ বোঝাবে, কোনো ব্যক্তিকে বোঝাবে, কোনো সমিতিকে বোঝাবে, কোনো কোম্পানিকে বোঝাবে। ব্যক্তি বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝায়, কোনো কোম্পানিকেও বোঝায়, কোনো সমিতিকেও বোঝায়।
ব্যক্তি বলতে 11 ধারায় ব্যক্তি হচ্ছে কোনো কোম্পানি, কোনো সমিতি, কোনো ব্যক্তি সংস্থা কেউ বোঝায়। জনগণ, জনগণ বলতে যে কোনো শ্রেণীর জনগণ, যে কোনো শ্রেণীর, যেমন ডোম, মুসি, মেতর, ক্ষুদ্র নিগোষ্ঠী, এরকম বিভিন্ন শ্রেণীর, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এরকম যে কোনো শ্রেণীর জনগণ সম্প্রদায়কে বোঝাবে। যে সম্প্রদায় যদি দেয়, সম্প্রদায় দেব বললে তাহলে যে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়কেই জনগণ বলে, এতটুকুই। তাহলে জনগণ আছে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়কে বোঝাবে। তা কোনোদিন মুখস্থ করবেন না সূচি, এমনি শোনেন। মুখস্থ করা সূচির কথা বলবেন, এটা পরীক্ষা আসবেন না, ভিতরে বলার সময় পড়ার সময় সহজ হয় যে আসলে এই সংজ্ঞায় কি বলছিল, ভিতরে তার ব্যাখ্যা করার সময় থাকবেন না। সরকার, সরকারটা একটু পড়বেন, সরকারটা একটু জানবেন। কথায় কথায় আইনের ভিতরে আসে সরকার। সরকার হলো দেশের মূল। প্রত্যেক রাষ্ট্রের আইন কার্যক্রম করার সময় সরকার প্রধান, সরকারই এই আইনের হর্তাকর্তা। ধর্মীয় হিসাব আলাদা, আমরা আইন পড়ি, আইনের হিসাব বুঝি। সরকার বলতে বাংলাদেশ বা ওয়ার কোনো অংশের কার্যনির্বাহী পরিচালনা করার দায়িত্বে যিনি থাকেন, কার্যনির্বাহী পরিচালনা করার জন্য দায়িত্বে থাকেন, তারাই সরকার। সরকার হচ্ছে বাংলাদেশের যে কোনো, সমগ্র বাংলাদেশ বা এর অংশ বিশেষ। আমাদের দেশে নাই, ইন্ডিয়াতে আছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার আছে সমগ্র ভারতবর্ষে, রাজ্য সরকার আছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। আমাদের দেশেও আছে। কেন্দ্রীয় সরকার হলো তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং স্থানীয় সরকার দেখবেন নির্বাচন হবে, তখন স্থানীয় যারা নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, এদেরকে সরকার বলে। সরকার বলিতে বাংলাদেশ বা ওর কোনো অংশ বিশেষ কার্যনির্বাহী পরিচালনা করার জন্য আইন বলে, ক্ষমতা বলে, আইনের ক্ষমতা বলে যারা পরিচালনা করেন তাদেরকে সরকার বলে। তাহলে সরকার হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বা রাষ্ট্রের কোনো অংশ বিশেষ পরিচালনা করার জন্য কার্যনির্বাহী যে কার্যক্রম পরিচালনা করে, আইন বলে যারা ক্ষমতায় থাকে বা দায়িত্বে থাকে তারাই সরকার বলে। কিছুদিন আগে ছিল তো কি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এখন এখন হলো নির্বাচিত সরকার, এরকম সরকার। এখন জজ, জজ বলতে কি বোঝায়? জজ বলতে বোঝায় দেওয়ানি বা ফৌজদারি আদালত, যাই হোক। দেওয়ানি, জজ বলতে যে বিচারক অপরাধ আমলে নিতে পারে, সংজ্ঞা বলি, যে বিচারক অপরাধ আমলে নিতে পারে এবং রায় প্রদান করতে পারে, উক্ত রায়ের বিরুদ্ধে আপিলও করা যায় এমন বিচারক দেওয়ানি বা ফৌজদারি কাজের মামলা, দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলা হতে পারে, তাদেরকেই জজ বলে। জজ হচ্ছে লোকে যে কোনো বিচার, জজের সংখ্যাটা ভালো করে বলি, যে বিচারক অপরাধ আমলে নিতে পারে এবং রায় প্রদান করতে পারে, রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, তিনি বিচারক। তিনি দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলার হতে পারে, তিনি দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলার বিচারে রায় দিতে পারে, ওই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে, এমন ব্যক্তিদেরকে জজ বলে। এখন আসেন 21 ধারা, সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলিতে যিনি সরকারের বেতনে ভুক্ত সরকারি কর্মচারী বলিতে যিনি সরকারি বেতনভোগী নির্দিষ্ট পারিতোষিক সরকারের মাধ্যমে গ্রহণ করেন, তাকেই সরকারি কর্মচারী বলে। সরকারি কর্মচারী হচ্ছে মোট আছে 11 প্রকার। 11 প্রকার আপনারা রিডিং পড়বেন, এটা নিয়ে মাথা ব্যথাবেন না। সরকারের নিকট থেকে যারা বেতন নেয়, সুবিধা ভোগ করে, তারাই সরকারি কর্মচারী। এখন চলে যাবো হচ্ছে 21 পরে 22 অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তিটা কি? অস্থাবর সম্পত্তি হচ্ছে আইনের ভাষায় অস্থাবর সম্পত্তি বলে সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি বলে যা মাটির সাথে সংযুক্ত নয়। যে সম্পত্তি মাটির সাথে সংযুক্ত নয় এমন সকল সম্পত্তিকে অস্থাবর সম্পত্তি বলে। যেমন অস্থাবর সম্পত্তি, যে সমস্ত সম্পত্তি মাটির সাথে যুক্ত নয় তাকে অস্থাবর সম্পত্তি বলে। কত দ্বারা বললাম? 22।
22 বলতে অস্থাবর সম্পত্তি বলিতে ভূমি বা ভূমির সহিত সংযুক্ত বা ভূমির সহিত সংযুক্ত এরূপ কোনো কিছুকে স্থায়ীভাবে আবদ্ধ ব্যক্তি ব্যতীত প্রত্যেক বর্ণায় মানে অস্থাবর সম্পত্তিকে অত বই পড়লেই বইয়ের ভাষা ব্যাপক দরকার নাই। যে সমস্ত সম্পত্তি ভূমির সাথে যুক্ত না, এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় তাকে অস্থাবর সম্পত্তি বলে, অন্যায় লাভ 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, অন্যায় লাভ অন্যায় ক্ষতি। অন্যায় লাভ আর অন্যায় ক্ষতি কি বলছে? 23 দ্বারা দুটো কথা, অন্যায় লাভ অন্যায় ক্ষতি, একজনের লাভ হবে একজনের ক্ষতি হবে। ওই ঘুরায় ফেরা দিলে হয়। সিআরপিসির যেমন 4-1 ক্ষতে ছিল, 4-1 ক্ষতে ছিল জামিনযোগ্য জামিনের অযোগ্য, একটাতেই দুটা। সেই 23-এর অন্যায় লাভ অন্যায় ক্ষতি। অন্যায় লাভ করলে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি অবৈধভাবে অধিকারে রাখিলে, কোনো ব্যক্তি কোনো সম্পত্তি অবৈধভাবে অধিকারে রাখিলে এবং অবৈধভাবে অর্জন করলেই তিনি অবৈধভাবে লাভ করিয়াছেন বলেই গণ্য হবে। কোনো ব্যক্তি কোনো সম্পত্তি অন্যায়ভাবে বা অবৈধভাবে অর্জন করিলে বা দখলে রাখিলেই তিনি অবৈধ লাভ করেছেন বলেই গণ্য হবে। তাহলে অবৈধ লাভ বা অবৈধ লাভ করা যেটা বোঝা। আর অবৈধ ক্ষতি কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি হতে বেদখল রাখা, কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে অবৈধভাবে বেদখলে রাখা, অবৈধভাবে সম্পত্তিচ্যুত করা, হলে তিনি অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেই গণ্য হবে, অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেই গণ্য হয় বা অবৈধ ক্ষতি বা অন্যায় ক্ষতি হয়। অসাধুভাবে যদি কোনো ব্যক্তি অসাধুভাবে 24 দ্বারা অসাধুভাবে যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে লাভ করতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো কিছু করলে তখন তাকে অসাধুভাবে করেছে বলে গণ্য হয়। যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে লাভ করতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত করিবার উদ্দেশ্যে কোনো কিছু করেন তখন তাকে অসাধুভাবে করেছেন বলেই গণ্য হবে। তাহলে উনি কাজটা করছে কি? বেআইনিভাবে এবং অন্যায়ভাবে লাভ করছে এবং ক্ষতিগ্রস্ত করছে, ক্ষতি করার উদ্দেশ্যে তিনি এই কাজটা করে অসাধুভাবে এই কাজটা করেছেন। কাজটা করছে কি? অসৎ উদ্দেশ্যে অসাধুভাবে করেছেন। এগুলো আসবেন না, খালি মনে জানি রাখবেন এই সংজ্ঞাগুলো এই এলাকায় দিয়ে আছে। আর যে সংজ্ঞাগুলো আসবে ভিতরে আছে চুরি ডাকাতি, তারপরে প্রতারণা অনিষ্ট, এইগুলো পড়বেন। সেখন পড়বো তখন বলবেন যে এইগুলো মুখস্থ করবেন বা ওইগুলোর প্যাটার্ন আলাদা, ওইগুলো মনে রাখা লাগে, ওর প্রয়োজনীয়তা কি, ওর উদ্দেশ্য কি, এইগুলো জানা লাগবে। আর এগুলো আপনাদের জানার তত গুরুত্বপূর্ণ বিষয় না। তারপরে 25 হলো প্রতারণামূলকভাবে। 25 হচ্ছে প্রতারণামূলকভাবে। যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে তখন সে প্রতারণা করেছেন বলেই গণ্য হবে। যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে কোনো কাজ করে থাকেন তিনি প্রতারণা করেছেন বলেই গণ্য হবে। 25-এর পরে হলো 27 হচ্ছে মহিলা ক্রানী বা ভুক্তর অধিকারের সম্পত্তি। মহিলা ক্রানী বা ভুক্তর অধিকারের সম্পৃক্ত ক্রানী, যেমন সহজ হিসাবে এটা কিন্তু দামি দ্বারা বুঝার আছে। 27 বলছে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তির মহিলা বলতে তার স্ত্রী ধরে নেন, কোনো ব্যক্তির স্ত্রী মহিলা ক্রানী বা ভুক্তার অধিকারী, একজনের বাসায় কিন্তু তার স্ত্রী থাকে, তার বাড়ি কাজের মহিলা থাকে, তারপরে কিরানি থাকে, বড় লোক হলে বা অফিসে কিরানি থাকে না, কিরানি থাকে। ভুক্তার অধিকার মানে তার অধীনস্থ যে লোকজন, এই সমস্ত ব্যক্তির অধীনে যদি কোনো জিনিস থাকে তাহলে ওই মালিকের নিকট আছে বলেই গণ্য হবে। সহজ করে বুঝাই, আমাদের ক্লাসে তহিদ আছে, এএসআই তহিদ স্যার। এই তহিদ স্যার আমার কাছে বাসায় এটা বললো কি, রিজাউল এই কলমটা নিয়ে আমার বাসায় দাও। আমি এই কলমটা নিয়ে তার স্ত্রীর কাছে দিলাম, অথবা তার বাসার কাজের মহিলার কাছে দিলাম, অথবা
এই তহিদ আমার কাছে একটা কলম পাইতো, আমার কাছে একটা কলম সে উত্তর মানে যে কোনো কারণে লেনদেন ছিল বা পায়, এই কলমটা নিয়ে আমি তহিদের স্ত্রী, তহিদের বাসার কাজের মহিলা, তহিদ স্যারের বাসার কাজের মহিলা, তহিদের বাসার কিরানি, তহিদের অফিসের কিরানির কাছে দিলাম, এই তাহলে এই কলমটা এই তহিদের কাছে দিলাম বলেই গণ্য হবে। এই কলমটা তহিদের কাছে দিলাম বলেই গণ্য হবে। তহিদির দখলে আছে বলেই আইন বলে তাই বলছে 27 ধারায় যে এই সম্পত্তি, যে কোনো সম্পত্তি যদি মহিলা কিরানি বা তার ভুক্ত তার চাকরের নিকট থাকে, মহিলা মানে স্ত্রী কিরানি বা তার চাকরের নিকট যদি থাকে, তাহলে তার মালিকের দখলে আছে বলে গণ্য হবে। এই সম্পত্তি যদি 6-9 হয়, যখন চুরি পর্ব তখন এর সংজ্ঞাটা তা বিশ্লেষণ করব। এই 27 ধারার তখন ব্যাখ্যাটা আছে, আরো খানিক বলা যাবে, তো এখন বললে অনেকে নতুন বুঝবে না। তারপর নকলকরণ 28 হচ্ছে নকলকরণ, 28 হচ্ছে নকলকরণ, অন্য কোনো বস্তুর সাদৃশ্যকরণ। নকলকরণ হচ্ছে অন্য কোনো বস্তুর সাদৃশ্যকরণ, সাদৃশ্যকরণ, সাদৃশ্যকরণ অন্য কোনো বস্তুর সাদৃশ্যকরণ মানে বাটারে, বাটা দেখেন বাটা জুতা থাকে, বাটারে যদি রাটা লেখে, ডিজাইন একই, বাটার নামে ছাপাইলে সব কিছু এক, কিন্তু সেটা হলো রাডা, রাটা এরম নাম দিল, কিন্তু দৃশ্যমান সব একই দেখা যাচ্ছে, এইটারে নকল করা বলা হয়। একই জিনিস হুবহু একই জিনিস ওইটা দেখে এরকম একটা তৈরি করা, এটাকে নকল করা হয়, নকলকরণ। কোনো ব্যক্তি সদৃশ্যমান সাহায্যে এক বস্তুকে অন্য কোনো বস্তুর সদৃশ্য করলে সে নকল করেছেন বলেই গণ্য হবে, সে নকল করেছেন বলেই গণ্য হবে। তাহলে নকলকরণ অন্য কোনো বস্তুর সাদৃশ্যকরণ, অন্য কোনো বস্তুর সাদৃশ্যকরণ। দলিল, দলিল সম্পর্কে ধারণা নেন। দলিল হলো 3 মিনিট পরে বলবো। দলিল কি জিনিস? আমরা যেমন জায়গা জমি রেজিস্ট্রি করি, এইটারে অনেকেই দলিল মনে করে নেবেন, আজ থেকে দলিল মাথাতে ফেলে দেন। এটা সাক্ষ্য আইন আছে খুব দামি ধারা, সাক্ষ্য আইনের 3 আছে দলিল, আর এই 29 দলিল। দলিল কি জিনিস আজকে জানি নেন, বই বন্ধ করে রাখেন। দলিল হচ্ছে দলিল, দলিল হচ্ছে দলিল হচ্ছে লেগে এই খেয়াল করেন, কোনো অক্ষর বর্ণ চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, হিজিবিজি, খেয়াল করেন আমি যা বলি। দলিল কাকে বলে? কোনো প্রস্থের উপরে, কোনো পদার্থের উপরে, কোনো বস্তুর উপরে, কোনো পদার্থের উপরে যদি কোনো বস্তুর উপরে, কোনো বস্তু বা পদার্থের উপরে অঙ্কিত, চিত্রিত, মুদ্রিত অক্ষর, বর্ণ, সংজ্ঞা, হিজিবিজি, হিজিবিজি দিয়ে যা থাকবে এইটাই দলিল। তাহলে আসেন, অক্ষর চেনেন আপনারা, অক্ষর চেনেন, বর্ণ চেনেন, সংখ্যাও চেনেন, এইগুলো দিয়ে মানে আমরা যা লেখালেখি করি ওইটা। এখন হিজিবিজি কি? হিজিবিজি হচ্ছে লেগে আমাদের নকশা আছে না, নকশা কিন্তু হিজিবিজি করা, এটাও দলিল। ছেলে পেলে ছবি আঁকে, হতে পারে আপনার বাচ্চা ছবি আঁকছে, ওটা কোনো একটা কার্যকলামে দেখতে যেমনই হোক, ওইটাই যদি বিচার্য বিষয় হয় ওটাই দলিল। এবং ওই বিষয়টা যদি কোনো পোস্টের উপর, কোনো বস্তুর উপর থাকে, দাঁড়ান এটা হকার আসতে দেয় নেই, 2 মিনিট কি আছে বাইরে কাপড় নাড়া মাদ্রাসাতে লোক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দলিলটা কি শোনেন, ওই যে আমরা যে জমি রেজিস্ট্রি করি ওইটা অনেকে মাথায় রাখছেন, ওইটা বাদ দেন। দলিল হচ্ছে এই দেখেন আমার কাছে বোতল আছে, এই বোতলের গায়েও যদি বোতল দেখা যায়, এই বোতলের গায়ে যে চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, খোদাই করা, এটাও দলিল। এটা যদি বিচার্য বিষয় হয় এটাও দলিল। পাথরের খণ্ডের পর লেখা আছে, পাথরের খণ্ড দলিল। পাথরের খণ্ডের পর লেখা আছে, অক্ষর, বর্ণ, চিহ্ন আছে, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত আছে, হিজিবিজি করা আছে, ওইটাই বিচার্য বিষয়, ওটাই দলিল। দলিল আর আজকে কাগজের পর রাখবেন না, আজকের থেকে দলিল আর কাগজ দিয়ে মনে করবেন না। দলিল হচ্ছে চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত অক্ষর, বর্ণ, চিহ্ন, অক্ষর, বর্ণ, চিহ্ন। আপনি যাই আঁকেন না কেন, যাই কিছু করেন,
ওইটা পাথর হোক বা কোনো বস্তু হোক, এই বিষয়টাই হচ্ছে চিত্রিত মুদ্রিত অঙ্কিত পদার্থের উপর বস্তুর উপর থাকবে, তাকেই দলিল বলে। প্রস্থের খণ্ড, সাক্ষ্য আইনি পাবেন প্রস্থের খণ্ডের উপর চিত্রিত মুদ্রিত অঙ্কিত হলে কি সেটা দলিল? বলবেন অবশ্যই দলিল। পাথরের খণ্ড, এবং পাথরের খণ্ডের পর যে কোনো কিছু লেখা না থাকে ওটা দলিল না। কাগজের উপর কোনো কিছু লেখা নাই, ওটা বিচার্য বিষয় না, ওটাও দলিল না। তাহলে দলিল সম্পর্কে একটা ধারণা পালেন। দলিল এর উপরে আর কোনো সংজ্ঞা নাই। দলিল আজকের থেকে যে স্ট্যাম্প দেখতেন জমি রেজিস্ট্রির, ওই দলিল ভুলে যাবেন। দলিল হলো কোনো পদার্থের উপর, কোনো বস্তুর উপর চিত্রিত মুদ্রিত অঙ্কিত অক্ষর বর্ণ চিহ্ন সংজ্ঞা দ্বারা হিজিবিজি করা, পুতুল আঁকা, যাই কিছু করেন ওইটাই যখন বিচার্য বিষয় হবে তখন ওটাই দলিল। এই দলিলের আরো ব্যাখ্যা আছে, সাক্ষ্য আইনি যা পড়বানে। এরপরে চলে যাবো হচ্ছে 29-এর কত 29-এর পরে এখন চলে যাবো হচ্ছে 30 মূল্যবান জামানত। মূল্যবান জামানত কি? মূল্যবান জামানত এমন একটি দলিল, এমন একটি দলিল, মূল্যবান জামানত হচ্ছে এমন একটি দলিল কে বুঝাবে, এমন একটি দলিলকে বুঝাবে যা কোনো আইনানুগ অধিকার, যা কোনো আইনানুগ অধিকার প্রতিষ্ঠাতা, সম্প্রসারণ, হস্তান্তর, সীমিত, বিলুপ্তি, খাজনা। মানে এই মূল্যবান জামানত হলে একটা লেখা, একটা দলিলের উপর, মানে যে দলিলটা আমরা একটু আগে পড়লাম, একটা পোস্টের উপর আমরা লিখেছি কে কতটুকু অংশ পাবে, কে কি করবে, এইটার তো আইন, এইটা আইনানুগ, এটা আইনানুগ অধিকার আছে প্রতিষ্ঠিত, আইনানুগ অধিকার প্রতিষ্ঠিত আছে, সম্প্রসারিত আছে, এ হস্তান্তরিত হবে, এ সীমিত আকারে হবে, বিলুপ্তি এবং খারিজ করা যাবে। এই রকম মূল্যবান, এই রকম কোনো ব্যক্তি স্বীকার করেন যে তিনি কোনো আইনানুগ দায়িত্বাধীন রয়েছেন, তাহার কোনো বিশেষ আইনানুগ অধিকার আছে, এই কোনো তিনি বিশেষ কোনো দায়িত্বে আছেন বা তার কোনো অধিকার আছে, এরকম কিছু মূল্যবান জামানত, মানে লেখে চুক্তিবদ্ধ করা যেটা হয়, যে এটা চুক্তিবদ্ধ করে বা লেখে রাখে, এটাকেই কি বলে? মূল্যবান জামানত বলে। হুইল বলতে বোঝায় বলিতে যে কোনো ওসিয়তমূলক দলিলকেই বুঝাবে। হুইল বলতে যে কোনো ওসিয়তমূলক দলিলকে বোঝায়। হুইল বলতে যে কোনো ওসিয়তমূলক দলিলকে বোঝায়। যেমন হচ্ছে একজনের জমি, আমার জমি আমার স্ত্রীর নামে লিখে দিয়ে গেলাম, আমার সম্পত্তি আমার বড় ছেলের নামে লিখে দিয়ে গেলাম, এটা উইল করে দিয়ে যায়, ওসিয়তমূলক দলিল বলা হয়। এরকম দলিলকে উইল বলে। তারপর আছে 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। কতিপয় ব্যক্তি, কয়েকজন মিলে, আমি, লোকমান স্যার, কাদের ওস্তাদ, এই 3 জন মিলে। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন হবে। কতিপয় ব্যক্তি, 2 জনের কমলে হবে না, আর উপরে যত সংখ্যা যায় যাক। আর 149 আছে দণ্ডবিধি আইনের, বেআইনি সমাবেশের 149 আছে 5 বা ততোধিক। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন। তাহলে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। আমাদের উদ্দেশ্য ছিল এক, এর মধ্যে যে কোনো একজন কাজ অপরাধটা করে ফেলাইছি, তাহলে প্রত্যেকের সমানই অপরাধ হয়েছে, প্রত্যেকেই অপরাধ করছি বলেই গণ্য হবে। এই 34 দ্বারা হচ্ছে মার্ডার, খুন, ডাকাতি এর সাথে যোগ থাকে। যদি অধিক সংখ্যক কোনো অপরাধ করে ফেলায় তাদের সাথে 34 দিয়ে দেয়, মানে এই দলের সাথে আরো লোক ছিল, ওদের কতিপয় উদ্দেশ্য একটাই ছিল, এদের মধ্যে যে কোনো একজন করছে, বাকিরা বারবার সুযোগ থাকে না। এরপরে চলে যাবো 39 হলে স্বেচ্ছাকৃতভাবে। 39 দ্বারা আছে স্বেচ্ছাকৃতভাবে, মানে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে তখন সে কাজটি স্বেচ্ছাকৃতভাবে করেছে বলেই গণ্য হবে। তাহলে কি স্বেচ্ছাকৃতভাবে, যদি কোনো ব্যক্তি কোনো কাজ ইচ্ছাকৃতভাবে করে তিনি স্বেচ্ছায় এই কাজটা করেছেন বলেই গণ্য হবে। আমরা দণ্ডবিধি আইনি পর্ব 320, 319, 320, 321, 322 এইখানে আছে স্বেচ্ছাকৃত আঘাত দান করা, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করা। এইখানে স্বেচ্ছাকৃত যখন না থাকবে তখন ওই আইনের দাম থাকবে না, কথাটা তখন পাবানে। তাহলে কি আসছে? স্বেচ্ছাকৃতভাবে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে তিনি স্বেচ্ছাকৃত এই কাজটা করেছেন বলেই গণ্য হবে।
এরপরে চলে যাব হচ্ছে 40 অপরাধ, 40 চলে যাব অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনে আমরা অপরাধ পড়ছিলাম, আর এখন পারলাম কত? 40 পেলাম অপরাধ, 40 পেলাম কত? অপরাধ। এই অপরাধটা কি? যে কাজ আইনে করতে বলা হয়েছে তা না করা, যে কাজ আইনে নিষেধ করছে সেইটা করাকে অপরাধ বলে। অপরাধ কাকে বলে? যে কাজ আইনে নিষেধ করছে সেইটা করা, আর যে কাজ আইনে করতে বলছে সেইটা না করাকেই অপরাধ বলে। অপরাধ হচ্ছে 40, অপরাধ হচ্ছে 40, দণ্ডবিধি আইনে 40, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যাহ্ন মনে হয়, তাই না? মধ্যাহ্ন অপরাধ দেন মনে পড়ছে না। 41 বিশেষ আইন, 41 বিশেষ আইন, আর 42 হলো স্থানীয় আইন। বিশেষ আইন আর স্থানীয় আইন খেয়াল করেন। বিশেষ আইন কার কয়? আইন সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। আইন সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, খেয়াল করবেন। মেজর অ্যাক্ট, মাইনর অ্যাক্ট। মেজর অ্যাক্ট গুলো কি? দণ্ডবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন। আর বাকিগুলো কি? মাইনর অ্যাক্ট। বাকিগুলো হচ্ছে মাইনর অ্যাক্ট, খেয়াল করবেন। 3টে আইন হচ্ছে মেজর, বাকিগুলো হচ্ছে মাইনর। এই মাইনর অ্যাক্টকে আবার 2 ভাগে ভাগ করছে। এই মাইনর অ্যাক্টকে আবার 2 ভাগে ভাগ করছে। এটা হলো বিশেষ আইন, এটা হলো স্থানীয় আইন। বিশেষ আইনটা কি? খেয়াল করেন। বিশেষ আইন হচ্ছে লোকে বিশেষ বিষয়ের উপর যে আইন প্রতিষ্ঠিত হয়, বিশেষ বিষয়ের উপর যে আইন, বিশেষ বিষয়ের উপর যে আইন, সেগুলোকে বিশেষ আইন বলা হয়। বিশেষ বিষয় যেমন কি? নারী ও শিশু আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে সাইবার সুরক্ষা আইন, তারপরে জুয়া আইন, জুয়া আইন, তারপরে যত আইন আছে এইগুলো হচ্ছে লোকে কি? বিশেষ আইন। আর 42 হলে স্থানীয় আইন। স্থানীয় আইনটা কি? যে স্থানের এলাকায়, যে এলাকার মধ্যে যে আইন সীমাবদ্ধ তাকে স্থানীয় আইন বলে। যেমন ডিএমপি, সিএমপি, কেএমপি, বন্দর আইন, 3 ব্যাটালিয়ন আইন। তারপর ক্যান্টনমেন্টের এলাকায় আছে ক্যান্টনমেন্ট সংরক্ষিত যে আইন, ওই আইন। তাহলে কি আইন? 44 আছে জীবন। জীবন বলতে মানুষের জীবনকেই বোঝানো হয়েছে। জীবন বলতে মানুষের জীবন, অন্য কোনো প্রাণীর জীবন। এখানে যখন জীবনের গল্প আসবে, জীবনের কোনো কথা আসবে, মনে করেন মানুষের জীবনের কথাই বলছে। মৃত্যু, এখানে যখন মৃত্যুর কথা আসবে, খুনের কথা আসবে, তখন মনে করবেন এটা মানুষের মৃত্যুর কথাই বলছে, অন্য কোনো প্রাণীর মৃত্যুর কথা বলে নাই। অন্য কোনো মৃত্যুর কথা, প্রাণীর মৃত্যুর কথা বলে নাই। এরপরে প্রাণী, প্রাণী বলতে বোঝাচ্ছে মানুষ ব্যতীত, মানুষ ব্যতীত সমস্ত প্রাণীকেই বোঝানো হয়েছে। 47 হচ্ছে মানুষ ব্যতীত সমস্ত প্রাণীকেই বোঝানো হচ্ছে। আর জাহাজ হচ্ছে, জাহাজ এসব লাগবে না। ধারা তো ধারাই, ধারা বলতে আইনের প্রত্যেকটা সেকশনকে ধারা বলে, ইংরেজিতে সেকশন, এখানে ধারা। হলফ, হলফ হচ্ছে, হলফটা একটু মনে রাখবেন। হলফটা পড়ি, হলফটা হচ্ছে 52। হলফেরও হলফ হচ্ছে 52। 52 হচ্ছে কি? যদি কোনো ব্যক্তি যথাযথ সতর্কতার সাথে, যদি কোনো ব্যক্তি যথাযথ সতর্কতার সাথে মনোযোগ সহকারে কোনো কাজ করেন, সেক্ষেত্রে সেই কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য হবে। সরল বিশ্বাস, কিন্তু 52 ভুল করছি গা, হলফ পালে 52 কব সৎ বিশ্বাস, ভুল আছে। 52 আছে সৎ বিশ্বাস। এখন পড়ো 52 সৎ বিশ্বাস। 52 হলো সৎ বিশ্বাস। সৎ বিশ্বাসটা কি? যদি কোনো ব্যক্তি যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে, যদি কোনো ব্যক্তি যথাযথ মনোযোগ এবং সতর্কতা সহকারে কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে তার কাজ সরল বিশ্বাসে করেছেন বলেই গণ্য হবে। এইটা কিন্তু খুব খেয়াল। এই ধারাটা কিন্তু ভিতরে, এই যখন এই 76তে শুরু করবেন, এর খেলা শুরু হয়ে যাবে না। সৎ বিশ্বাস, সরল বিশ্বাস, আশ্রয় দান। আমি সাজেশন দেবেন, এখান থেকে যেমন অল্প কটা ধারা, 10টা ধারা আছে, 75 পর্যন্ত পড়বো 10টা ধারা। এই 10টা ধারা খালি একটু মনে রাখবেন সূচি সহকারে, ধারা সহকারে, আর বাকি সব বাদ। তাহলে কি এই সরল 52 হচ্ছে সরল বিশ্বাস। সরল বিশ্বাস কি? যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে, যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করলে সে কাজ তিনি সরল বিশ্বাসে করেছেন বলেই গণ্য হবে। সে কাজ তিনি সরল বিশ্বাসে করেছেন বলেই গণ্য হবে। 52 ক আশ্রয় দান। 52 ক আশ্রয় দান। আশ্রয় দান বলতে কি বোঝায়? সহজ হচ্ছে কি? খাদ্য বস্ত্র পানি, খাদ্য বস্ত্র পানি, অর্থ পোশাক, যন্ত্রপাতি, গোলা বারুদ, পরিবহন যে কোনোভাবে আপনি তাকে সহায়তা করলেন, তাকে আপনি আশ্রয় দান করলেন, তাকে আপনি যেভাবে সহায়তা করলেন তাকে আপনি আশ্রয় দান করলেন।
এই আশ্রয় ব্যতিক্রম আছে। এই আশ্রয় কি করে? এই আশ্রয়ের ব্যতিক্রম হচ্ছে স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্বামী যদি স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, দুটাই। যদি স্বামী যদি স্ত্রী যদি স্বামীকে দেয়, স্বামী যদি স্ত্রীকে দেয়, এইটা ব্যতীত স্বামী স্ত্রীর জগতই আলাদা। এখানে কোনো হাইকোর্ট চলে না, সুপ্রিম কোর্ট চলে না। স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী। তাহলে স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় দেওয়া হয়। আজ স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় ব্যতি রেখে আশ্রয় বলিতে কোনো ব্যক্তির খাদ্য, বস্ত্র, পানি, পোশাক, যন্ত্রপাতি, গোলা বারুদ, পরিবহন ইত্যাদি দিয়ে যে আশ্রয় দান করে, তিনি আশ্রয় দিয়েছেন বলেই গণ্য হবে। তিনি আশ্রয় দিয়েছেন বলেই গণ্য হবে। এটা আশ্রয়ের সংজ্ঞা বুঝলাম। আশ্রয় কখন অপরাধ, কখন অপরাধ না, কখন অপরাধ, কখন অপরাধ না। যদি অপরাধীকে আপনি আশ্রয় দেন, তাহলে অবশ্যই তার সহায়তাকারী বা আশ্রয় দান। এই আশ্রয় একজনই বাদ যাবে, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী ব্যতীত বাকি সবাই কি অপরাধী। এরপরে 53 হলো দণ্ডসমূহ। 53 হচ্ছে দণ্ডসমূহ। দণ্ড হলো 5 প্রকার, একটা বাতিল হয়েছে। দণ্ড আমরা 5 ভাগে করে নেব। প্রথম হচ্ছে মৃত্যুদণ্ড, 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। প্রথমে মৃত্যুদণ্ড, 2 নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড, 3 নম্বর মনে করবেন, 4 ধরবেন না। 3 ধরবেন হচ্ছে লাগে কারাদণ্ড আবার 2 প্রকার, কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। এরপরে 4 নম্বর হচ্ছে লাগে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সম্পত্তি বাজেয়াপ্তকরণ, সম্পত্তি বাজেয়াপ্তকরণ 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অর্থদণ্ড, জরিমানা দণ্ড। অর্থদণ্ড, জরিমানা দণ্ড। আমরা 1, 2, 3, 4, 5 পর্ব। ওই মাঝখানে যেটা বাদ আছে ওইটা মনে রাখবেন না। সেটা ভালো ভালো লেখাপড়া আমরা ছুটি চলে যাবো না, এই নর্মালটা পড়তে যা। এখন হলো আজকের পড়া শেষ ধারা 75 ধারা, পূর্ববর্তী দণ্ডের বর্ধিত দণ্ড। পূর্ববর্তী দণ্ডের পর 1200 অধ্যায় এবং 1300 অধ্যায়ের অধীনে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ড কাকে বলে? এই দণ্ডবিধি আইনের আমরা ধারা আছে 1 থেকে 511টা। এখানে আমরা পর্ব হইল 250 ধারা। আর অধ্যায় আছে 23টে। আমরা 23টের অনেক অধ্যায় আছে আমরা পড়বই না, অনেক অধ্যায় আছে আমাদের লাগবেই না, হয়তো 2-1টা ধারা লাগবে। যেমন আমি আপনাদের বলি, যেমন হচ্ছে লেগে 121 থেকে 140 পর্যন্ত, 121 থেকে 140 পর্যন্ত এখানে আছে রাষ্ট্রদ্রোহ, এখানে সামরিক বাহিনী সংক্রান্ত আছে। এখান থেকে আমরা সর্বোচ্চ 20টির ভিতরে 4টে ধারা পড়বো, তবে এমসিকিউ মনে আসবে, রিটেন আসার সম্ভাবনা নাই। এছাড়া এরকম অনেক ধারা আছে। আর এখানে 75 ধারায় কি বলছে? 75 ধারায় বলছে 12 অধ্যায়, 1200 মানে 12তম অধ্যায় এবং 17 অধ্যায়। 12 অধ্যায় কি? 230 থেকে শুরু করে 263, 230 থেকে শুরু করে 263 অধ্যায়, এই অধ্যায়ের কথা বলছে। আর 17 অধ্যায় হচ্ছে 378, 378 চুরির থেকে শুরু করে 378 থেকে শুরু করে 462 খ, ব্যাংকের হিসাব ব্যাংকেরই পর্যন্ত আছে 462 খ। এই 2 ধারায়, এই 2 অধ্যায় যদি কোনো ব্যক্তি একবার অপরাধ করে, এই অপরাধ করার পর যদি পুনরায় আবারও একই অপরাধ করে, তার শাস্তি যেটা থাকে সেই শাস্তির অধিক শাস্তি দেওয়া হয়, তার শাস্তির পরিমাণ বাড়া দেওয়া হয়, তাকে এই বর্ধিত দণ্ড বলে, তাকে এই বর্ধিত দণ্ড বলে। এই বর্ধিত দণ্ড আমরা অস্ত্র আইনে পড়েছিলাম, এই বর্ধিত দণ্ড আমরা মাদক দ্রব্য পড়ছিলাম, ক্ষণে ক্ষণেই পড়া হয়েছে, এ নিয়ে বেশি বোঝার নাই। 12 এবং 17 অধ্যায়, 12 এবং 17 অধ্যায়, 12 অধ্যায় আছে 230 থেকে 263, আর 17 অধ্যায় আছে 338 থেকে শুরু করে 462 দ্বারা। এই অপরাধ যদি কোনো ব্যক্তি একবার করে, করার পরে আরেকবারে একই অপরাধ করে, করার পরে তার যে স্বাভাবিক শাস্তি আছে ওই শাস্তির দ্বিগুণ শাস্তি দেওয়া হয়, তাকে এই বর্ধিত দণ্ড বলে। কালকে 75 থেকে শুরু করব, মুখ ব্যথা করতেছে, এখানে করে এমসিকিউ আছে।